সবাইকে স্বাগত। 21 বিজনেসের সঙ্গে আছে আমি সাআদ হাবিব সেতু। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে জনশক্তি, রপ্তানি পরিস্থিতি ও বন্ধ শ্রমবাজার খোলার উপায় নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনায় আমাদের সাথে যোগ দিবেন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন আলোক হেলথ কেয়ারের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার। আমরা যাব আলোচনায়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সাবেক মহাপরিচালক আলী হায়দার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে। একদম প্রারম্ভিক আলোচনায় একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই, একটা নতুন মন্ত্রিসভা হয়েছে এবং দুজন মন্ত্রীকে আপনারা পেয়েছেন, মানে মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনকে পেয়েছেন, আরিফুল হক আর নুরুল হক নূর। তাদের জন্য ইনিশিয়ালি একেবারেই নতুন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য কি চ্যালেঞ্জ দেখছেন, মানে কি বুঝে নেওয়াটা আগে জরুরি তাদের জন্য একদম শুরু করতে গেলে? ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্যের শুরুতেই একুশে টেলিভিশনের অপরিচিত দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্ন উত্তরে আমি শুধু প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি নবনির্বাচিত আমাদের দুজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে, দুজন বিদগ্ধ রাজনীতিবিদ। এবং আমি বিশ্বাস করতে চাই যে এই দুজন যখন এসছেন, ওনারা এই ব্যবসার একদম ডিটেলসে যাবেন। অর্থাৎ এই ব্যবসাটা এই একটা খুব সেন্সিটিভ, একবার সংবেদনশীল ব্যবসা। অর্থনীতির পয়েন্ট অফ ভিউতে এই ব্যবসাটা হচ্ছে আমাদের অর্থনীতির লাইফলাইন। সুতরাং এই কথা চিন্তা করে আমাদের যে বৎসরে 30 লক্ষ শিক্ষিত যুবক শ্রমবাজারে ইন করে, তাদের মধ্য থেকে বেশিরভাগ লোককে আমরা বিদেশে কর্মসংস্থান করতে হবে। এবং করতে হলে আমাদের আজকে রেমিটেন্সের যে 34 বিলিয়ন, এটার সবটুকু কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের প্রবাসীদের। সেই দিক বিচার বিশ্লেষণ করে ওনারা চিন্তা করবেন এবং আশা করি এটা ওনাদের বিবেচনায় রাখবেন যে এই যে 1,25,00,000 কর্মী আজকে দেশের বাইরে আছে, এই কর্মীগুলো কারা পাঠিয়েছে এবং কারা পাঠাচ্ছেন এবং কোন পদ্ধতিতে পাঠাচ্ছেন এবং কোন ক্যাটাগরি কর্মী পাঠাচ্ছেন, কোন কোন দেশে পাঠাচ্ছেন। প্রথম হচ্ছে কারা পাঠাচ্ছেন, তাদেরকে এঙ্গেজ করা, এই পাঠানোর প্রক্রিয়াকে সহজলভ্য করা, পাঠানোর প্রক্রিয়াকে স্বচ্ছতা নিয়ে আসা, পাঠানোর প্রক্রিয়াকে আরো জবাবদিহিতা নিয়ে আসা। অর্থাৎ আমাদের এই পাঠানো কর্মীরা যাতে নিরাপদ থাকতে পারে, তারা যেরকম নিরাপদে থাকতে পারে, আর এই খাতে যারা পাঠাচ্ছে তারা, তাদেরও যাতে প্রোটেকশন থাকে, তাদেরও যাতে এঙ্গেজমেন্ট থাকে, তাদের যাতে সম্মানজনক পরিস্থিতি, শিল্প খাতটাকে ওনারা জাতির সামনে তুলে ধরতে পারেন, এটা নির্ভর করে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের মানে কর্মপদ্ধতির উপর। কারণ যতক্ষণ পর্যন্ত এই শিল্প খাতটাকে কিংবা এই সার্ভিস সেক্টরের উদ্যোক্তাদেরকে সম্মান দেওয়া না হয়, অর্থাৎ তাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাদেরকে রিকগনাইজ না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই সেক্টরের যে ইমেজ, এটা থেকে উত্তরণ করানো খুব কঠিন হবে। আমরা হিউম্যান হ্যান্ডেল করছি, আমরা যেহেতু কর্মী হ্যান্ডেল করছি, তাদের সুখ আছে, দুঃখ আছে, এটা আমাদের প্রাজ্ঞবিজ্ঞ মন্ত্রী মহোদয়রা জানেন। সুতরাং তাদেরকে হ্যান্ডেল করতে গেলে তাদেরকে আরো আহ, 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 জবাবদিহিতা আনতে হলে তাদেরকে আমাদেরকে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। প্রাইভেট জি সেক্টর এবং সরকার সম্মিলিত প্রচেষ্টার ফলে কিন্তু আমি এই সেক্টরে একটা ডেভেলপমেন্ট করতে পারবো। সুতরাং জি এই দিকটা যাতে প্রাইভেট সেক্টরটাকে যত বেশি এঙ্গেজ করতে পারবে, পলিসি তার উপরে বেস করে পলিসি মেক করা, এটাই আমি ওনাদের কাছে অনুরোধ জানাবো। জি, খুব সুন্দর করে বললেন। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যক্রম যে আমরা দেখেছি, সেখানে পররাষ্ট্রমন্ত্রীর এক ধরনের কার্যক্রম দেখেছি। পররাষ্ট্রমন্ত্রীকে আসলে সৌদি পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী বছরের জন্য, মানে 25 সালের জন্য 7,50,000 কাজের জন্য প্রায় 14 লাখ ভিসা ইস্যু করার ব্যাপারে কথা বলেছে। জাপানের শ্রমবাজারে একটা বড় রকমের সম্ভাবনা বাংলাদেশ গত 4-5 বছর ধরেই আমরা আলোচনাটা শুনছি যে জাপানের শ্রমবাজারে জাপানের কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেছেন। তাদের সাথে আমাদের একটা চুক্তিও হয়েছে, মুক্ত বিনিয়োগ চুক্তি। সুতরাং জাপানের এই বাজারটা ধরার জন্য 7 দিনের মধ্যে এক ধরনের রিপোর্টের ব্যাপার রয়েছে। আমি একটু বোঝার চেষ্টা করতেছি যে এই বাজারটা আসলে আমরা কেন ধরতে পারছি না, মানে সুযোগ থাকার পরেও আমরা কেন বাজার ধরতে পারছি না। এটা আসলে জাপানের বিষয়টা একটু সম্পূর্ণ একটু প্রেক্ষাপটটা ভিন্ন। জাপানে যেতে হলে জাপানি ল্যাঙ্গুয়েজটা তাদেরকে জানতে হয়।
সেটা হচ্ছে অ্যাটলিস্ট এন ফোর ল্যাঙ্গুয়েজটা তাকে শিখতে হয়। এন ফোর ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তাকে 6 থেকে 7 মাস এই ল্যাঙ্গুয়েজ শিখতে লাগে, এবং সেখানে শিক্ষিত লোকেরই প্রয়োজন হবে, কারণ এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে মিনিমাম একটা এডুকেশন দরকার হবে। এবং এখনো এই জাপানি ল্যাঙ্গুয়েজ শিখার যে এখন পর্যাপ্ত আমাদের ট্রেনিং সেন্টার কিংবা আমাদের তৈরি হয়নি, লোকবল তৈরি হয়নি, আমাদের ট্রেনারের অভাব। এটা যেরকম, তেমনি ডিমান্ডও ঠিক ঠিক সেভাবে আমরা প্রক্রিয়া করতে পারিনি, কারণ একটা ট্রেনিং কিন্তু নির্ভর করে, নিড বেসড ট্রেনিং কিন্তু তার ডিমান্ডের উপরে। আমি এখন ট্রেনিং দিয়ে 6-7টা পর্যন্ত বসে থাকলাম, 6 মাস পর্যন্ত বসে থাকলাম, কিন্তু আমি ডিমান্ড সংগ্রহ করতে পারলাম না। অর্থাৎ এই যে এঙ্গেজ করতে হবে রিক্রুটিং এজেন্সিকে ডিমান্ড এবং ল্যাঙ্গুয়েজ দুইটার সাথে, যাতে করে একটা কোঅর্ডিনেশন থাকে। এখন গভর্নমেন্টের একটা ট্রেন্ড দেখা গেছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট আহ, আহ, তার এজেন্সি গুলোকে এঙ্গেজ করতে চায় বেশি। অর্থাৎ বোয়েসেল একটা রিক্রুটিং এজেন্সি, তাকে এঙ্গেজ করতে চায় বেশি। এতে করে হয়ে যায় কি, ডিসকারেজ হয়ে যায় আমাদের প্রাইভেট সেক্টরের। এই যে একটা আমাদের 3,000 রিক্রুটিং এজেন্সি আছে, তাদের যে ক্যাপাসিটি আছে, তাদের যে আছে, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি না। এখন জি। গভর্নমেন্টের পলিসির আওতায় নিয়ে আসতে হবে যে আমি জাপানে যদি লোক পাঠাতে হয়, জাপান কিন্তু, আমি আগে বলে রাখি, জাপান কিন্তু আমার ট্রেডিশনাল মার্কেট যে মধ্যপ্রাচ্যের যে মার্কেট গুলো, তার বিকল্প নয়। জাপানে স্পেশালাইজড এই লোকগুলো যাবে, ল্যাঙ্গুয়েজ শিখবে, এবং ডেফিনেটলি জাপানে 100 লোক যাওয়া আর আমার ট্রেডিশনাল মার্কেটে 1,000 লোক যাওয়ার সমান, কিন্তু সময় নেবে বেশি। আমার এই মার্কেটে, এই শ্রমবাজারে যারা এখন ইন করছেন, তাদের সেই সময় নাই প্রশিক্ষণে নেওয়ার মতো, তাদের হাতে সময় তারা দেয় না। তারা অস্থির একটা অবস্থায় আছে, যত তাড়াতাড়ি তারা বিদেশে যেতে পারে। তো হুম। আমরা যেখানেই পাঠাই, জাপানে পাঠাই, ইটালির সাথে আমাদের এমইও হয়েছে, সেখানে কিছু কন্ডিশন আছে। তারপরে আমাদের ইউরোপ মার্কেট গুলো আছে, আমার বিভিন্ন মার্কেট গুলো আছে, এই মার্কেট গুলোকে টার্গেট করে আমার লোকবল তৈরি করতে হবে। সুতরাং জাপানের উপরে শুধু নির্ভর করে যদি আমি বসে থাকি, তাহলে আমি অন্য মার্কেট গুলো হারাবো। আমার যে রেগুলার মার্কেট আছে, রেগুলার মার্কেট আপনি একটু আগে বললেন, আমি গত বছর আমরা 11 লক্ষ কর্মী পাঠিয়েছি, তার মধ্যে 7 লক্ষ কর্মী পাঠিয়েছি আমি সৌদি আরবে। আপনি একটা হিউজ মার্কেট, আপনি আপনি দেখেন, যদি আমি এই 7 লক্ষ লোক সৌদি মার্কেটে পাঠাতে না পারতাম, তাহলে আমার অবস্থা কি হতো, এটা এটা তো স্বাভাবিক অবস্থা, আপনি বুঝতে পারছেন। সুতরাং আমরা আমাদের এই ট্রেডিশনাল মার্কেট গুলো, মিডল ইস্ট মার্কেট গুলো আমরা করব। আমার এই যে টেকনিক্যাল, হাই টেকনিক্যাল এই জাপান বা ইউরোপ মার্কেট গুলোকে আমরা কাজ করব। সবগুলোকে সিমultaneously আমরা কাজ করতে হবে। সে কাজ করার জন্য আমাদের পলিসি মেক করতে হবে, আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। এখন কিন্তু জি। এঙ্গেজমেন্ট নাই বললেই চলে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। যে আমি একটু আপনার কাছে জানতে চাই, আমরা সৌদি আরবের বাজার নিয়ে কথা বলছিলাম, কিন্তু যদি আমি মধ্যপ্রাচ্যের ওমানের দিকে তাকাই, আমি যদি সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকাই, সেখানে কিন্তু এক ধরনের রিজিড অবস্থান দেখতে পাচ্ছি। মানে আমি আপনার ইস্যুটা ধরতে পেরেছি যে জাপানের বাজারটা অপেক্ষাকৃত শিক্ষিত, আপনাকে ধরে নিতে হবে, যেখানে ভাষার একটা ব্যারিয়ার রয়েছে, সেখানে অবশ্যই আপনাকে ভাষাটাকে, মানে কর্মদক্ষতার সাথে ভাষাটাকেও ইন করতে হবে। কিন্তু এই যে আমি ট্র্যাডিশনালি যে মধ্যপ্রাচ্য ভিত্তিক যে আমার ব্যবস্থা, সেই ব্যবস্থার উপরে আমার রেমিটেন্স আসছে, এটাও সত্যি কথা, কিন্তু এটা তো যে কোনো কারণে একটা চাপেও পড়তে পারে। দক্ষিণ এশিয়ার অন্যান্য যে দেশ, থাইল্যান্ড বা ভিয়েতনাম, সেখানে যেতেও আমাদের খুব ঝামেলা হচ্ছে, বা আমাদের শ্রমিকরা যেতে পারছে না ওই সব জায়গাগুলোতে। মালয়েশিয়াতেও আমাদের এক ধরনের জটিলতার মধ্যে আমরা রয়েছি, মানে যে ইসলামিক সেন্ট্রিক যে দেশগুলোর মধ্যে রয়েছে, সেইটা থেকে উত্তরণের আসলে উপায় কি? এটা থেকে আমাদের একটা দক্ষ কূটনীতির প্রয়োজন। আমি এটাকে মনে করি না যে খুব একটা জটিল পরিস্থিতি। আমাদের বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল, আমি ওনাদের খুব অ্যাগ্রেসিভ ভূমিকা দেখিনি। থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে থাইল্যান্ডে প্রচুর কর্মীর একটা চাহিদা আছে। এটা আমার মার্কেটে আমার যতটুকু দীর্ঘদিন কাজ করা, আমি বিগত সরকারের সময়, বিগত সরকার বলতে থাইল্যান্ডের বিগত সরকার যখন ছিল, তখন বায়তার পক্ষ থেকে আমি ওখানকার মন্ত্রী এবং বিভিন্ন ওখানকার সচিবদের সাথে আমি মিটিং করার সুযোগ হয়েছিল। তারপরে আলাপ করার সুবাদে আমরা জানি যে সেখানে তাদের প্রচুর ইন্ডাস্ট্রিয়াল লেবার গ্যাপ আছে সেখানে। আমরা সেটা মার্কেটটা ধরার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারিনি। আমি
ভেরি আনফরচুনেট। আমি এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি যারা আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন তাদের সাথে আমি বিষয়গুলো তাদের সাথে ভিউ এক্সচেঞ্জ করেছি। তারাও ঠিক খুব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না, অথবা খুব আগ্রহশীল ছিল বলে আমার কাছে মনে হয় না। মার্কেট ওপেন করার মতো যে দক্ষতা দরকার, যে প্রয়োজনীয় পদক্ষেপ দরকার, ওনারা ভেরি মাচ কনজারভেটিভ ওয়েতে ওনারা চিন্তা করেছেন। যে মার্কেট গুলো খোলা আছে ওটার উপরে নির্ভর করে ওনারা ওনাদের সময় কাউন্ট করেছেন। কিন্তু আমাদের এখন দরকার হচ্ছে কি অ্যাগ্রেসিভ একটু চিন্তা করা। আমাদের এই যে শ্রম কূটনীতি, আমাদের যে ডেস্টিনেশন কান্ট্রি গুলোতে যে দেশের শ্রমিক নির্ভর, সেখানে আমাদের একটা বিশেষ একটা কূটনীতি বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করতে হবে। কারণ প্রাইভেট সেক্টরে একটা বেটার অ্যাক্সেস রয়ে গেছে। প্রাইভেট সেক্টর সেখান থেকে কালেক্ট করে গভর্নমেন্টকে কানেক্ট করে দিতে সুবিধা হবে। মার্কেট খুলতে গেলে প্রাইভেট সেক্টরকে যতক্ষণ পর্যন্ত এঙ্গেজ না করা যায়, মালয়েশিয়ার মার্কেট খুলতে গেলে প্রাইভেট সেক্টরকে যতক্ষণ এঙ্গেজ না করা যায়, থাইল্যান্ড মার্কেট খুলতে গেলে কিংবা দুবাই মার্কেট খুলতে গেলে গভর্নমেন্টের এঙ্গেজমেন্টটাকে বাড়াতে, গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে, গভর্নমেন্টের পলিসি লেভেলটা বাড়াতে হবে। একটা মার্কেট এত বড় ইন্ডাস্ট্রি, আপনি চিন্তা করেন এত বড় ইকোনমিক লাইফ লাইন, এটাকে যদি আপনি মনে করি যে এটা একটা ফার্স্ট সেক্টর, তাহলে এই সরকারি কর্মকর্তাদের দিয়ে এই এত বড় ইন্ডাস্ট্রি কিংবা শুধু এই এই খাতটাকে কিন্তু পরিচালনা করা খুব কষ্ট হবে, দুরূহ হবে। এই জন্য প্রাইভেট সেক্টরটাকে বিবেচনা নিতে হবে, একসাথে বসে পলিসি মেকিং করতে হবে, এবং সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হতে পারে। আমরা 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 আপনার কাছ থেকে সম্মিলিতভাবে কাজ আরো করতে আরো হবে। কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা জেনে নিব, তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, একটা নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরবো কিছুক্ষণ পরে, নিশ্চয়ই ততক্ষণ সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির আগে জনশক্তি রপ্তানি পরিস্থিতি ও বন্ধ শ্রমবাজার খোলার উপায় এবং করণীয় নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরীর সাথে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। ফিরছে আলোচনায়। আলী হায়দার চৌধুরী, আপনি বিরতিতে যাবার আগে একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে শ্রম কূটনীতি। এই যে শ্রম কূটনীতির কথা আপনি বলছিলেন, এই শ্রম কূটনীতিতে বাংলাদেশ আসলে পিছিয়ে থাকলে ঠিক কী কারণে পিছিয়ে আছে, এবং এটা থেকে আসলে যেহেতু সবাই একটা নতুন বাংলাদেশের কথা বলছে বা নতুন করে শুরুর কথা বলছে, এইখানে আসলে এই শ্রম কূটনীতিতে আসলে সরকারের টেক কী আছে, তার নেয়ার কী আছে, তার বা পরিবর্তনের কী সুযোগ রয়েছে? অবশ্যই আমরা আমাদের নতুন সরকার আসছে, নতুন ভিশন নিয়ে আসছে, নতুন বাংলাদেশ তৈরি করার প্রত্যয় নিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তারই আলোকে আমরা আশাবাদী যে এই সরকারের যারা দায়িত্ববান বা দায়িত্বে আছেন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, আমি দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রীর অফিসেরও একজন বিজ্ঞ লোক আছেন এই দায়িত্বে, এবং আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনই আছেন। সুতরাং তারা একটা স্বপ্ন নিয়ে, পরিকল্পনা নিয়ে, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তাদেরকে কাজ করতে হবে। সনাতনী পদ্ধতিতে এই যে যারা আছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা অথবা আমাদের যারা ওএসএল কিংবা বিএমইটি কর্মকর্তাদের আলোচনা করে রুমে বসে তাদের পলিসি মেক করতে হবে, এবং তারা একতরফাভাবে আহ, তাদেরকে তাদের দায়িত্ব করার জন্য তারা আহ, এই সেক্টরের যে এরর গুলো সেগুলো রিক্রুটিং এজেন্সির উপরে তারা চালিয়ে দেবেন। এগুলো কিন্তু দোষারোপ মানে করার ট্রেন্ডটা কমাতে হবে। অর্থাৎ যদি আমরা মনে করি যে এই সেক্টরটাকে আমরা ডেভেলপ করব, এই সেক্টরটাকে আরো একটা গণমুখী করব, এই সেক্টরটাকে আরো শক্তিশালী করব, এটা এই সেক্টরের পিছনে নির্ভর করে দেশে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, এই সেক্টরের উপরে নির্ভর করে দেশের আহ, সামাজিক উন্নয়ন, এই সেক্টরটার উপরে নির্ভর করে দেশের আহ, আপনার কৃষ্টি কালচার সবকিছু এটা এই সেক্টরের উপরে নির্ভর করে, একটার সাথে একটা রিলেটেড। সুতরাং এই এই সেক্টরটা যদি ডেভেলপমেন্ট দরকার, আমি মনে করি যতগুলো না মন্ত্রণালয় আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মন্ত্রণালয় হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, কৃষি ইন্ডাস্ট্রি এবং আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আলী এই হায়দার, তিনটাই আমি বিনয়ের সাথে বলছি যে আমি একটু জানতে চাইছিলাম যে শ্রম কূটনীতির যে বিষয়টি আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, যে শ্রম আমি কূটনীতির জায়গায় আসলে আমি সেটাই আসছি।
সুতরাং আপনি এই বিষয়টাকে যদি এখানে দক্ষ দক্ষ এবং প্রমিজিং অফিসার এখানে পোস্টিং দিতে হবে। দূতাবাসগুলোকে আপনার এই যে কাউন্সিলর যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারাও যাতে কমিটেড কাউন্সিলর নিয়োগ দেওয়া যায়। আর প্রাইভেট সেক্টরের সাথে যত বেশি এঙ্গেজমেন্ট করা যায়, ইনফরমেশন তাদেরকে নিয়ে আমাদের সাপ্লাই ক্যাপাসিটি কি কি আছে তাদের সাথে করে নিড বেস ডিমান্ড সংগ্রহ করা, অর্থাৎ চাহিদা সংগ্রহ করা। আমাদের গ্রিসের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, ইটালির সাথে চুক্তি হয়েছে, সেখানে কোন কোন ক্যাটাগরির ডিমান্ডটা আছে। আবুধাবির সাথে, ইউএইর সাথে আমাদের যে এখন এঙ্গেজমেন্ট বাড়ানো গভর্নমেন্টের, যে সেই মার্কেটটা সংকুচিত হয়ে আছে সেটা কিভাবে সম্প্রসারিত করা যায়, ওমানের সাথে যেভাবে সংকুচিত হয়ে আছে সম্প্রসারণ করা যায়। আপনার এই যে মালয়েশিয়া সেক্টরটা বন্ধ, তারপরে থাইল্যান্ডের কথা বললেন আপনি, এই মার্কেটটা কিভাবে খোলা যায়, এগুলোর জন্য হচ্ছে দক্ষ কূটনীতি। এই দক্ষ কূটনীতি যত বেশি মানে করা যাবে, কারণ ব্যুরোক্রেসির কতগুলো প্রক্রিয়া রয়ে গেছে, তারা সাধারণত এই জটিল কোনো কিছু পরিস্থিতিতে তারা নিজেদেরকে এঙ্গেজ করতে চায় না। মানে এটা যে তাদের একটা অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটা ওনারা নিতে চায় না। আমরা মনে করি এই বিষয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রম কূটনীতি, যেসব দেশে আমাদের শ্রমগণ, আমাদের সম্ভাবনাময়ী বাজার রয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের অ্যাগ্রেসিভ একটা কূটনীতি আমাদের যেতে হবে। সরকারের পলিসি নির্ধারণ করতে হবে, টার্গেট নির্ধারণ করে সেখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে, মার্কেটটা কিভাবে খোলা যায়। এবং দক্ষতা উন্নয়নের ব্যাপারেও একই জিনিস আমাদের ভাবে করতে হবে। আমি জি। আশা করি নতুন সরকার যারা আসছেন তারা সে চিন্তাই করে আসছেন, তারা সে চিন্তাই করছেন কিভাবে সবাইকে মিলে আমি এই সেক্টরটার উন্নয়ন করতে পারবো, এবং কি করে আমি শ্রমিকের নিরাপত্তা দিতে পারবো, কি করে মার্কেট গুলো লোক দিতে পারবো। আর গতবার আমরা 11 লক্ষ লোক পাঠাচ্ছি, আমরা কি করে এই 26-এ আমি 15 লক্ষ লোকের একটা টার্গেট করতে পারি। এটাই জি। হবে আমাদের একটা মানে প্ল্যান, মানে প্রোগ্রাম। আমাদের শ্রম কূটনীতির এটাকে বলে ফসল হবে যদি আমি 15 লাখ লোকের টার্গেট করতে পারি। জি, একবারে ছোট করে জানতে চাই যে বাংলাদেশের থেকে যে পরিমাণ মানুষ বিদেশে যান তার 43% আসলে অদক্ষ, এবং যদি আপনি বলেন পেশাদার মানুষ যান সেটা 3 থেকে 4%-এর মতো। আপনি মনে করেন কিনা তারপরেও এই যে আমরা গেম ভিসার কথা শুনি, ইতালিতে প্রবাসী এজেন্ট, কয়েকদিন পর পর গ্রিসে আমরা জাহাজের মধ্যে মিনিশমিন মানুষ থেকে, এই যে আমাদের এখানকার যে যারা বিদেশে পাঠানোর কথা বলে দালাল চক্র, যে আমরা যেটা সহজ করে যদি বলি, তাদের যে দৌরাত্ম্য, তাদের যে অবস্থান, সেইটা কি আসলে ইউরোপের বাজারের মতো, মানে যেই দেশের বাজারে গেলে আপনি অল্প শ্রমিক পাঠিয়ে বেশি টাকা পাঠাতে পারতেন, বেশি আয় করতে পারতেন, এই বাজারগুলো বন্ধ করার জন্য দায়ী কিনা বলে মনে করেন? ছোট করে যদি জানাতেন। অবশ্যই, অবশ্যই দায়ী, অবশ্যই দায়ী। এটা হচ্ছে ট্রাফিকিং, এটা হচ্ছে কমপ্লিটলি ট্রাফিকিং। এটা আজ পর্যন্ত এত ঘটনার পরেও কি আমরা, আমাদের সরকার একটা উল্লেখযোগ্য দালালকে ধরতে পেরেছে? এই যে মেডিটেরিয়ান সি দিয়ে যে পার হচ্ছে, উল্লেখযোগ্য পানিশমেন্ট দেওয়া হয়েছে এই দেশে। আপনি, আমরা, আপনারা তো সাংবাদিকতা করেন, আপনাকে শুনেছেন, যারা রিয়েলি ট্রাফিকিং করে তাদেরকে আপনি আজ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পানিশমেন্ট দেওয়া হয়েছে কিনা সেদিকে আমাদের নজর দিতে হবে। দিস ইজ কল ট্রাফিকিং। আপনি ট্যাক্স জি, না দিয়ে মালয়েশিয়া যাবেন, দ্যাট ইজ কল ট্রাফিকিং। আপনি মেডিটেরিয়ান সি দিয়ে দুবাই হয়ে আপনি অনেক ধন্যবাদ। ত্রিপল আমাকে যাবেন। আসলে থামাতে হচ্ছে, আমার সময় একেবারে শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে, আপনি খুব সুন্দর করেই লাস্টে বলেছিলেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিশ্চয়ই আমরা পরবর্তীতে যখন এরকম প্রবাসী রপ্তানি নিয়ে কথা বলবো, তখন জনশক্তি রপ্তানি নিয়ে কথা বলবো, আমরা আরও বিস্তারিত আলোচনা করব। দর্শক, এতক্ষণ দেশের জনশক্তি রপ্তানি পরিস্থিতি ও বন্ধ শ্রমবাজার খোলার উপায় এবং করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক মহাসচিব হায়দার আলী চৌধুরী। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরবো দুপুর 2টা 30 মিনিটে 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।